পুরস্কার আর শাস্তি মানে এদের একটা অসাধারণ ক্ষমতা আছে কিন্তু হুম। আমাদের চিন্তা আমাদের কাজে কর্মে এগুলো যেভাবে প্রভাব ফেলে তা আমরা প্রায়শই ঠিকঠাক বুঝে উঠতে পারি না বা হয়তো যথেষ্ট গুরুত্ব দিই না। একদম। আজ আমরা ঠিক এই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আমাদের হাতে কিছু রিসার্চ পেপার কিছু আর্টিকেল নোটস আছে, সেগুলোর সাহায্য নিয়েই এগোব। আচ্ছা। আমাদের মূল লক্ষ্য হলো এটা বোঝা যে কেন এই দুটো জিনিস মানে পুরস্কার আর শাস্তি এতটা পাওয়ারফুল, আর কিভাবে এরা আমাদের ধারণারও বাইরে গিয়ে কাজ করে। ঠিক। মানে প্রায় সবাই হয়তো ভাবে যে তারা পুরস্কার বা শাস্তির ব্যাপারটা বোঝে, কিন্তু এর আসল গভীরতা বা শক্তি যে ঠিক কতটা তা নিয়ে ভাবলে কিন্তু অবাক হতে হয়। তাই না? হ্যাঁ, এমনকি যারা এই বিষয়ে অনেক দিন ধরে ভাবছেন বা কাজ করছেন তারাও স্বীকার করেন যে এর ক্ষমতাকে অনেক সময় ছোট করে দেখা হয়। একটা প্রবণতা আছে আর কি। চলুন তাহলে কয়েকটা বাস্তব উদাহরণ দিয়ে শুরু করা যাক। ফেডারেল এক্সপ্রেসের শুরুর দিকের একটা ঘটনা কিন্তু দারুণ শিক্ষণীয়। হ্যাঁ, ফেডেক্সের ঘটনাটা ক্লাসিক। ওদের পুরো বিজনেস মডেলটাই তো দাঁড়িয়েছিল রাতের বেলা বিভিন্ন শহর থেকে আসা প্লেনের প্যাকেজগুলো খুব দ্রুত আদল বদল করে আবার ঠিক প্লেনে তুলে দেওয়ার ওপর। টাইমই সব ওখানে। কিন্তু রাতের শিফটের কর্মীদের দিয়ে কিছুতেই সময় মতো এই কাজটা করানো যাচ্ছিল না। অনেক রকম চেষ্টা করা হয়েছে, মানে বোঝানো, নিয়মকানুনের ভয় দেখানো, মোটিভেশনাল কথাবার্তা। কিচ্ছুতে লাভ হয়নি। হ্যাঁ, সমস্যাটা বেশ কিছুদিন ধরে চলেছিল। তারপর অবশেষে কেউ একজন মানে ঠিক ধরতে পারল যে কর্মীদের ঘণ্টা পিছু বেতন দেওয়াটাই এখানে সমস্যা তৈরি করছে। ও আচ্ছা। কারণ কোম্পানির লক্ষ্য তো কর্মীদের বেশিক্ষণ আটকে রাখা না। লক্ষ্য হল কাজটা যত দ্রুত সম্ভব আর নির্ভুলভাবে শেষ করা। ঠিক। তখন একটা নতুন বুদ্ধি এলো, আচ্ছা, প্রতি শিফটের জন্য একটা ফিক্সড বেতন ঠিক করা হোক, আর যে কর্মীর কাজ যখনই শেষ হবে সে তখনই বাড়ি চলে যেতে পারবে। বাহ, দারুণ আইডিয়া তো। আর অবিশ্বাস্যভাবে এই পদ্ধতিটা ম্যাজিকের মতো কাজ করল। কর্মীদের ব্যক্তিগত স্বার্থ মানে তাড়াতাড়ি বাড়ি যাওয়া, সেটার সাথে কোম্পানির লক্ষ্য মানে দ্রুত কাজ শেষ করা একদম মিলে গেল। পুরস্কারের ঠিকঠাক ব্যবহার যাকে বলে। তার মানে শুধু টাকা নয়, সময়ের পুরস্কারও বেশ শক্তিশালী হতে পারে। অবশ্যই। কিন্তু এই ধরনের মডেল মানে কাজ শেষ তো ছুটি, এটা কি সব ধরনের কাজের ক্ষেত্রেই সমানভাবে কাজ করবে, নাকি এটা বিশেষ কিছু কাজের জন্য বেশি ভালো? না, না, এটা খুব ভালো প্রশ্ন। দেখুন, এটা অবশ্যই সব ক্ষেত্রে খাটবে না। যেখানে কাজের আউটপুট বা ফলাফলটা খুব পরিষ্কারভাবে মাপা যায় আর কর্মীদের একসাথে পুরো সময় থাকার দরকার হয় না, সেখানে এটা দারুণ কাজ করতে পারে। হুম। কিন্তু ধরুন, যেখানে টিম ওয়ার্ক খুব জরুরি বা কাজের চাপ সবসময় একরকম থাকে না, সেখানে এটা সমস্যা তৈরি করতে পারে। এই যেমন ধরুন, জেরক্সের ক্ষেত্রেও কিন্তু এই ইনসেন্টিভেরই একটা সমস্যা দেখা গিয়েছিল। হ্যাঁ, জেরক্সের ঘটনাটাও তো বেশ মজার, তাই না? ওদের নতুন অনেক ভালো ফটোকপি মেশিন বাজারে এসেছে, একদম আপডেটেড, ভালো কোয়ালিটির। অথচ দেখা যাচ্ছে পুরনো কম ভালো মেশিনগুলোই বেশি বিক্রি হচ্ছে। ব্যাপারটা বেশ গোলমেলে ছিল। হ্যাঁ, তো কারণটা যখন খোঁজা হলো, দেখা গেল সমস্যাটা আসলে সেলসম্যানদের কমিশন স্ট্রাকচারে। ওহ, কমিশনে? হ্যাঁ, কমিশনটা এমনভাবে ঠিক করা হয়েছিল যে তারা পুরনো মেশিন বিক্রি করলেই ব্যক্তিগতভাবে বেশি লাভবান হচ্ছিল। আচ্ছা। নতুন মেশিনটা কাস্টমারের জন্য অনেক ভালো হলেও সেলসম্যানদের সেটা বিক্রি করে লাভ কম হচ্ছিল, মানে উৎসাহ ছিল না। আবারও সেই একই গল্প, মানে ভুল পুরস্কার ব্যবস্থা। একদম ভুল ফলাফলের দিকে নিয়ে যাচ্ছে। ফেডেক্সের মতো এখানেও কর্মীদের স্বার্থ কোম্পানির বা গ্রাহকের স্বার্থের সাথে মিলছিল না। পুরস্কারের যেমন ক্ষমতা আছে, শাস্তির প্রভাবও তো কম নয়। মার্ক টুয়েনের সেই বিখ্যাত গল্পটার কথা মনে পড়ছে। কোনটা? বিড়ালের গল্পটা। হ্যাঁ। একটা বিড়াল একবার গরম চুলার ওপর বসে খুব বাজেভাবে ছ্যাঁকা খেয়েছিল। আহা। এরপর থেকে সেই বিড়াল আর কখনোই গরম চুলার ওপর বসেনি, এমনকি ঠান্ডা চুলার ওপরেও না। ঠিক তাই। এটা স্বাস্থ্যের দীর্ঘস্থায়ী আর মানে কখনো কখনো একটু অতিরিক্ত প্রভাবটা দেখায়। অতিরিক্ত বলছেন কেন? কারণ ওই একবারের ভয়ঙ্কর অভিজ্ঞতার ফলে বিড়ালটা এমন একটা সাধারণ সূত্র বানিয়ে নিয়েছিল যে সব চুলাই বিপজ্জনক, ঠান্ডাটাও। সে ভালো রকম ভয় পেয়ে গিয়েছিল, যা হয়তো প্রয়োজনের চেয়ে বেশি সতর্কতা তৈরি করেছিল, মানে জেনারেলাইজ করে ফেলেছিল আর কি। বুঝলাম। এই প্রসঙ্গে বেন ফ্র্যাঙ্কলিনের একটা কথাও খুব মনে রাখার মতো। কোনটা বলুন তো? উনি বলেছিলেন, যদি কাউকে দিয়ে কিছু করাতে চাও তবে তার যুক্তির কাছে নয়, তার ব্যক্তিগত স্বার্থের কাছে আবেদন করো।
কথাটা শুনতে একটু হয়তো কেমন শোনায়। কিন্তু ভীষণ বাস্তব। একদম ঠিক। যেখানে ব্যক্তিগত স্বার্থ বা পুরস্কারের প্রশ্ন জড়িত, সেখানে শুধু নীতি বা যুক্তির কথা বলে অনেক সময় কাজ হয় না। এর কি কোনো উদাহরণ আছে? আছে। একটা বেশ দুঃখজনক উদাহরণ আছে এক বড় ইনভেস্টমেন্ট ব্যাংকের খুব ব্রিলিয়েন্ট হাউস কাউন্সিলের। কি হয়েছিল? তিনি তার ক্লায়েন্টকে একটা বিশেষ কাজের ক্ষেত্রে নৈতিক দায়িত্বগুলো খুব সুন্দরভাবে বুঝিয়েছিলেন, মানে যুক্তির দিক থেকে। হুম। কিন্তু তিনি এটা জোর দিয়ে বলেননি যে তার পরামর্শ না মানলে ক্লায়েন্ট এবং তিনি নিজে ব্যক্তিগতভাবে কি বিরাট আর্থিক বা আইনি ক্ষতির মুখে পড়তে পারেন। মানে ক্লায়েন্টের স্বার্থের দিকটা, ওই রিস্কের দিকটা সেভাবে হাইলাইট করেননি। ও নো। ফলাফল, ক্লায়েন্ট পরামর্শ শোনেনি, আর শেষ পর্যন্ত ক্লায়েন্ট আর সেই কাউন্সিল দুজনেরই ক্যারিয়ার বরবাদ হয়ে গিয়েছিল। সর্বনাশ। হ্যাঁ, এখানে ক্লায়েন্টের ব্যক্তিগত স্বার্থের বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব না দেওয়াটা একটা মারাত্মক ভুল ছিল। সোভিয়েত ইউনিয়নেও তো পুরস্কার ব্যবস্থার ব্যর্থতার একটা ক্লাসিক উদাহরণ চালু ছিল, তাই না? কর্মীদের মধ্যে চালু কথাটা। হ্যাঁ হ্যাঁ, ওরা আমাদের বেতন দেওয়ার ভান করে আর আমরা কাজ করার ভান করি। কথাটা শুনলেই সিস্টেমটার অকার্যকারিতা বোঝা যায়। একদম, খুবই শক্তিশালী একটা কথা। এটা পরিষ্কারভাবে দেখিয়ে দেয় যে যখন ইনসেন্টিভ সিস্টেমটা কর্মীদের কাজের সাথে ঠিকঠাক যুক্ত থাকে না, তখন পুরো সিস্টেমটাই ভেতর থেকে অকেজো হয়ে পড়ে। ঠিক। ম্যানেজমেন্টের জগতে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, গেট দি ইনসেন্টিভস রাইট, মানে পুরস্কার বা প্রণোদনার ব্যবস্থাটা ঠিক রাখো। এটা একদম বেসিক নিয়মগুলোর একটা। এই পুরস্কারের ব্যাপারটা নিয়ে মনোবিজ্ঞানীরাও তো অনেক ভেবেছেন। বিশেষ করে বিএফ স্কিনারের কাজ তো রীতিমতো আলোড়ন ফেলেছিল। ও স্কিনা, হ্যাঁ। তিনি ইঁদুর আর পায়রার ওপর পরীক্ষা করে যা দেখিয়েছিলেন তা তো অবাক করার মতো। কি দেখিয়েছিলেন তিনি? স্কিনার প্রমাণ করেছিলেন যে পুরস্কার ব্যবহার করে প্রাণীর আচরণ ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করা যায়। তার মূল থিওরি ছিল যে আচরণটা করে প্রাণী সফল হয় বা পুরস্কৃত হয়, সেই আচরণটা সে বারবার করে, মানে রিপিট বিহেভিয়ার দ্যাট ওয়ার্কস। তিনি আরও দেখিয়েছিলেন যে পুরস্কার যত তাড়াতাড়ি দেওয়া যায় তার প্রভাব তত বেশি হয়। মানে ইনস্ট্যান্ট রিওয়ার্ড, তাৎক্ষণিক পুরস্কার, সেটা ডিলেড রিওয়ার্ডের চেয়ে অনেক বেশি এফেক্টিভ। স্কিনার নাকি পায়রাদের মধ্যে কুসংস্কারও তৈরি করতে পেরেছিলেন। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, পেরেছিলেন। ধরুন, তিনি যদি একটা নির্দিষ্ট সময় পরপর খাবার দিতেন, মানে রেগুলার ইন্টারভেলে, পায়রাগুলো ভাবত যে খাবার পাওয়ার ঠিক আগের মুহূর্তে তারা যা করছিল, যেমন হয়তো শুধু মাথা নাড়াচ্ছিল বা এক পাকে ঘুরছিল, সেটার জন্যই খাবারটা পেয়েছে। আচ্ছা। ফলে তারা ওই নির্দিষ্ট আচরণটাই বারবার করতে থাকত। এটাই হলো পরিকল্পিত কুসংস্কার। ইন্টারেস্টিং। স্কিনার এই নীতির সাহায্যে জুয়া খেলার আসক্তিরও একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন। তাই? কিভাবে? কারণ জুয়ায় জেতার পুরস্কারটা তো আসে অনিয়মিতভাবে, মানে র্যান্ডমলি। আর এই র্যান্ডম রিইনফোর্সমেন্ট বা এলোমেলো পুরস্কার আচরণটাকে আরও বেশি টেকসই করে তোলে, সহজে ছাড়া যায় না। কিন্তু স্কিনারের সমস্যাটা কোথায় ছিল তাহলে? সমস্যাটা হলো, তিনি এই পুরস্কারের ধারণার ওপর এতটাই জোর দিয়েছিলেন যে তিনি মনে করতে শুরু করেছিলেন শুধু এই একটা নীতি ব্যবহার করেই মানব সমাজের সব সমস্যার সমাধান করা সম্ভব, মানে একটা ইউটোপিয়া তৈরি করা সম্ভব। ওহ। তিনি মনোবিজ্ঞানের অন্যান্য গুরুত্বপূর্ণ দিক, যেমন মানুষের জ্ঞান, আবেগ, সামাজিক প্রভাব, এই সব কিছুকে প্রায় পুরোপুরি ইগনোর করে ফেলেছিলেন। এই যে একটা ধারণা বা টুলসের ওপর অতিরিক্ত নির্ভরতা, একেই তো বলে ম্যান উইথ এ হ্যামার টেন্ডেন্সি। একদম ঠিক তাই। মানে যার হাতে শুধু একটা হাতুড়ি আছে, তার কাছে সব সমস্যায় পেরেক ঠোকার মতো মনে হয়। ঠিক। স্কিনারের মতো বুদ্ধিমান মানুষও এই ফাঁদে পড়তে পারেন, এটাই চিন্তার বিষয়। স্কিনারের গবেষণা পুরস্কারের ক্ষমতা দেখায় ঠিকই, কিন্তু এই ক্ষমতা যখন ভুল পথে যায় বা যখন আমরা শুধু এটার উপরেই নির্ভর করি, তখন পরিস্থিতি জটিল হয়ে যায়। আর এখানেই আসছে পুরস্কারজনিত পক্ষপাত বা ইনসেন্টিভ কজড বায়াসের ধারণাটা। ইনসেন্টিভ কজড বায়াস, এই ব্যাপারটা ঠিক কি? এটা হলো এমন একটা মানসিক প্রবণতা, মানে যখন মানুষ কোনো কাজের জন্য পুরস্কৃত হয়, তখন সে সচেতনভাবে বা হয়তো অবচেতনভাবেই এমন কাজ করতে শুরু করে যা তার পুরস্কারকে বাড়িয়ে দেয়। আচ্ছা। এমনকি যদি সেই কাজটা অনৈতিক হয় বা অন্যের জন্য ক্ষতিকর হয়। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, সে প্রায় স্বয়ই নিজের এই আচরণটাকে ঠিক বলে বিশ্বাস করতে শুরু করে, নিজের কাজের পক্ষে নানা রকম যুক্তি দাঁড় করায়। যেমন ওই জেরক্সের সেলসম্যানরা। ঠিক,
নিজেদের কমিশন বাড়াতে গিয়ে গ্রাহকদের জন্য কম উপযোগী মেশিন বিক্রি করছিল, কিন্তু তারা হয়তো নিজেদের বোঝাচ্ছিল যে এটাই ঠিক আছে। এর কি আরও কোনো জোরালো উদাহরণ আছে, একটু ভয়ঙ্কর টাইপের? আছে, একটা বেশ ভয়ঙ্কর উদাহরণ আছে একজন সার্জনের। সার্জন? হ্যাঁ, তিনি বছরের পর বছর ধরে এমন গল ব্ল্যাডার কেটে প্যাথোলজি ল্যাবে পাঠাতেন যেগুলো আসলে সুস্থ ছিল। বলেন কি, সুস্থ গলব্লাডার? কেন? কারণ তিনি নিজে মনে প্রাণে বিশ্বাস করতেন যে গল ব্ল্যাডারই হল মানুষের বহু শারীরিক সমস্যার মূল কারণ। আর তিনি যেহেতু রোগীদের খুব ভালোবাসেন, তাই যত দ্রুত সম্ভব এটা কেটে ফেলাই তাদের জন্য মঙ্গলজনক। কি সাংঘাতিক! ভাবুন একবার, তার এই অদ্ভুত এবং বিপজ্জনক বিশ্বাসটা তৈরি হয়েছিল সম্ভবত তার কাজের পুরস্কার ব্যবস্থা থেকে হতে পারে। সেটা আর্থিক লাভ হতে পারে, সুনাম বা নিজের এফিসিয়েন্সি প্রমাণের ইচ্ছা। তার মানে শুধু লোভ নয়। না, শুধু লোভ নয়, আমাদের মস্তিষ্ক পুরস্কারের লোভে পড়ে নিজের কাজের ভুল ব্যাখ্যা তৈরি করতেও ওস্তাদ। সে নিজের কাজকে জাস্টিফাই করে নেয়। এই প্রবণতা কি শুধু ডাক্তারদের মধ্যেই দেখা যায়, নাকি অন্য পেশাতেও আছে? আরে না না, এটা কম বেশি সব পেশাতেই দেখা যায়। ধরুন কমার্শিয়াল রিয়েল এস্টেট ব্রোকার বা কোনো ব্যবসা বিক্রির ব্রোকার, তাদের প্রেজেন্টেশন শুনলে অনেক সময় মনে হয় তারা বাস্তবতাকে একটু ফুলিয়ে ভাপিয়ে দেখাচ্ছে। আবার ধরুন ম্যানেজমেন্ট কনসালটেন্ট, তাদের রিপোর্ট দেখুন, প্রায়শই তাদের রিপোর্ট শেষ হয় এই পরামর্শ দিয়ে যে এই সমস্যাটার সম্পূর্ণ সমাধানের জন্য আরও কনসাল্টিং সেবার প্রয়োজন। হা, আরও ব্যবসার সুযোগ তৈরি করা। ঠিক এমন পরামর্শ দেওয়া হচ্ছে যা পরামর্শদাতার নিজের ব্যবসার জন্য লাভজনক। এটা প্রায় নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তাহলে এই ধরনের পক্ষপাত থেকে বাঁচার উপায় কি, বিশেষ করে যখন আমরা অন্যদের পরামর্শ নিচ্ছি? কয়েকটা জিনিস মাথায় রাখা যেতে পারে। প্রথমত, যখন কোনো প্রফেশনাল এমন পরামর্শ দিচ্ছেন যা তার নিজের জন্য বিশেষভাবে লাভজনক, তখন একটু বেশি সতর্ক হওয়া ভালো। প্রশ্ন করতে হবে, কেন উনি এটা বলছেন, ওনার মোটিভেশন কি। দ্বিতীয়ত, যে বিষয়ে পরামর্শ নেওয়া হচ্ছে সেই ব্যবসার বা বিষয়ের প্রাথমিক কিছু ধারণা নিজের থাকা ভালো। তাহলে পরামর্শটা কতটা যুক্তিযুক্ত তা বোঝা সহজ হয়, একেবারে ব্ল্যাঙ্ক থাকলে চলবে না। আর তৃতীয়ত, প্রয়োজনে তার পরামর্শকে অন্য সোর্স থেকে ভেরিফাই করা, একটু সন্দেহের চোখে দেখা বা এমনকি বাতিল করার মানসিকতাও রাখতে হবে। অন্ধবিশ্বাস করাটা বিপজ্জনক। সরকারি বা বড় প্রতিষ্ঠানের কেনাকাটার ক্ষেত্রেও তো এই ইনসেন্টিভের সমস্যা দেখা গেছে। ওই যে প্রতিরক্ষা বিভাগের কথা যেমন বলা হয়। হ্যাঁ, ডিফেন্স কন্ট্রাক্টিংয়ে ওখানে একটা বিশেষ ধরনের চুক্তি আগে খুব চালু ছিল, কস্ট প্লাস এ পার্সেন্টেজ অফ কস্ট। এটা কেমন? এর মানে হলো, কোনো ঠিকাদার একটা কাজ করতে যত বেশি খরচ করবে, তার লাভও সেই খরচের শতাংশ হিসাবে তত বাড়বে। বলেন কি, এ তো একেবারে উল্টো প্রণোদনা। এর চেয়ে খারাপ প্রণোদনার কি হতে পারে? এটা ঠিকাদারকে খরচ কমানোর বদলে খরচ বাড়াতে উৎসাহ দেয়। সর্বনাশ! এর ফলে সরকারের এত বাজে অভিজ্ঞতা হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রে এখন এই ধরনের চুক্তি সই করা আইনত খুব গুরুতর অপরাধ, ফেলনি হিসাবে দেখা হয়। কিন্তু মজার ব্যাপার হলো, এই শিক্ষাটা কি সবখানে নেওয়া হয়েছে? এখনও কি এমন সিস্টেম চালু আছে? সেটাই তো সবচেয়ে আশ্চর্যের বিষয়। এই ধরনের ভয়ঙ্কর কস্ট প্লাস বা কাছাকাছি ধরনের ব্যবস্থা এখনও পৃথিবীর বহু জায়গায় চালু আছে, বিশেষ করে অনেক ল ফার্ম বা অন্যান্য প্রফেশনাল সার্ভিসের ক্ষেত্রে। যেমন? যেখানে ক্লায়েন্টকে ঘন্টার পর ঘন্টা চার্জ করা হয়, বিলিং আওয়ার্স। সেখানে কাজের ফলাফল বা দক্ষতার চেয়ে কর্মঘণ্টার উপর বেশি জোর দেওয়া হয়, ফলে কাজটাকে লম্বা করার একটা ইনসেন্টিভ তৈরি হয়। যারা এই কাজগুলো করছেন তারা হয়তো ব্যক্তিগত জীবনে খুবই সৎ এবং ভালো মানুষ, কিন্তু সিস্টেমের প্রণোদনাটাই তাদের এমন আচরণ করতে বাধ্য করে বা উৎসাহিত করে। এখানে ইনসেন্টিভ কস্ট বায়াসের আসল শক্তিটা বোঝা যায়। ভালো মানুষকে দিয়েও ভুল কাজ করিয়ে নিতে পারে। একদম। আর তারা হয়তো সেটা টেরও পায় না, ভাবে এটাই স্বাভাবিক। তার সিস্টেম ডিজাইনটা যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যাচ্ছে। এই প্রসঙ্গে ক্যাশ রেজিস্টারের উদাহরণটা দেওয়া হয়। এটাকে নাকি সভ্যতার অন্যতম সেরা নৈতিক উপকরণ বলা হয়। এটা শুনে বেশ অবাক লেগেছিল। কথাটা বেশ মজার শোনালেও এর মধ্যে গভীর সত্যি আছে। কিন্তু কিভাবে? দেখুন,
ক্যাশ রেজিস্টার আসলে কর্মীদের পক্ষে টাকা চুরি করা বা হিসাবে গরমিল করাটা কঠিন করে তোলে, একটা স্বচ্ছতা আনে। আচ্ছা, কারণ স্কিনার যেমন দেখিয়েছিলেন, যে আচরণটা কাজ দেয় বা ধরা পড়ে না, যেমন চুরি করে পার পেয়ে যাওয়া, সেই আচরণটা বারবার করার প্রবণতা তৈরি হয়। খারাপ আচরণ যখন পুরস্কৃত হয় তখন তা অভ্যাসে পরিণত হতে পারে। হুম, ক্যাশ রেজিস্টার এই সুযোগটা কমিয়ে দেয়, খারাপ আচরণকে পানিশ করে না, কিন্তু কঠিন করে তোলে। ন্যাশনাল ক্যাশ রেজিস্টার কোম্পানির এনসিআর-এর প্রতিষ্ঠাতার নিজের জীবনেও নাকি এমন ঘটনা ঘটেছিল? হ্যাঁ, জন প্যাটারসনের গল্পটা দারুণ। ওনার নিজের দোকানে কর্মীরা এত চুরি করত যে তিনি কোনো লাভই করতে পারছিলেন না। বলেন কি? যেই তিনি দোকানে নিজের তৈরি ক্যাশ রেজিস্টার বসালেন, অমনি তার ব্যবসা লাভজনক হয়ে উঠল। বাহ! তিনি এতটাই প্রভাবিত হয়েছিলেন যে দোকান বন্ধ করে পুরোপুরি ক্যাশ রেজিস্টারের ব্যবসায় নেমে পড়লেন। স্কিনারের সেই নীতি, যে আচরণ কাজ করে তার পুনরাবৃত্তি করো, তার নিজের জন্যই দারুণভাবে কাজ করেছিল। ইন্টারেস্টিং। একইভাবে একটা ভালো স্বচ্ছ অ্যাকাউন্টিং সিস্টেমও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রতিকার। এটা আর্থিক অসদাচরণকে কঠিন করে তোলে আর সঠিক আচরণকে উৎসাহিত করে। কিন্তু যদি অ্যাকাউন্টিং সিস্টেমটাই ভুল বা ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়, ওয়েস্টিংহাউসের ক্ষেত্রে নাকি সেরকমই কিছু হয়েছিল? ঠিক ধরেছেন। ভালো অ্যাকাউন্টিং যেমন ভালো আচরণের সহায়ক, তেমনি ত্রুটিপূর্ণ বা বিকৃত অ্যাকাউন্টিং কিভাবে পুরস্কার ব্যবস্থাকে ভুল পথে চালিত করে ভয়াবহ ক্ষতি করতে পারে, তার একটা মারাত্মক উদাহরণ হল ওয়েস্টিংহাউসের ঘটনা। কি হয়েছিল ওখানে? তাদের একটা সাবসিডিয়ারি কোম্পানি ছিল যারা হোটেল ডেভেলপারদের অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিছু কনস্ট্রাকশন লোন দিতে শুরু করে। ঝুঁকিপূর্ণ লোন? সমস্যাটা কোথায় ছিল? সমস্যা ছিল তাদের অ্যাকাউন্টিং পদ্ধতিতে। সিস্টেমটা এমনভাবে সাজানো হয়েছিল যে এই অত্যন্ত ঝুঁকিপূর্ণ লোনগুলো থেকে কাগজে কলমে শুরুতেই বিশাল অঙ্কের লাভ দেখানো হচ্ছিল। বলেন কি? লোন দিয়ে লাভ? হ্যাঁ, মানে লোনটা আদায় হবে কিনা তার ঠিক নেই, কিন্তু খাতায় বিশাল লাভ দেখানো হচ্ছে। অথচ সঠিক অ্যাকাউন্টিং নিয়ম অনুযায়ী এই ধরনের ঋণের লাভ হয় অনেক পরে দেখানো উচিত, নয়তো ঝুঁকির জন্য শুরুতে সম্ভাব্য ক্ষতি হিসাবে দেখানো উচিত, প্রভিশনিং করা উচিত। কিন্তু এটা অ্যাকাউন্টেন্টরা ধরেননি। এটাই তো দুঃখজনক। কোম্পানির ভেতরের এবং বাইরের দুই ধরনের অ্যাকাউন্টেন্টরাই এই ভয়াবহ পদ্ধতি অনুমোদন করেছিলেন। হয়তো চাপ ছিল, বা তারাও ইনসেন্টিভ কস্ট বায়াসের শিকার হয়েছিলেন, যার নুন খাচ্ছি তার গুণ গাই টাইপের ব্যাপার আর কি। ফলাফল কি হলো? বিলিয়ন ডলারের লোকসান, পুরো কোম্পানিটাই প্রায় বসে গিয়েছিল। সর্বনাশ! এখন প্রশ্ন হলো, দোষটা কার? শুধু সেই লোন অফিসারের? নাকি যারা এই অ্যাকাউন্টিং সিস্টেমটা তৈরি করেছিলেন এবং অনুমোদন করেছিলেন, সেই টপ ম্যানেজমেন্ট আর অ্যাকাউন্ট্যান্টদের? আমার মনে হয় মূল দোষটা আসলে সিস্টেম নির্মাতাদের, হুম, যারা এমন একটা প্রণোদনা কাঠামো তৈরি করেছিলেন যা ইনসেন্টিভ কস্ট বায়াসকে প্রায় নিশ্চিত করে তুলেছিল। আর দুঃখজনকভাবে এই ধরনের ঘটনা এখনও ঘটছে। জেনারেল ইলেকট্রিকের কেডাপিউবডি বা এনরনের কেলেঙ্কারি এর জ্বলজ্বন্ত উদাহরণ। এটা আসলে অদ্ভুত যে ইনসেন্টিভ কস্ট বায়াসের মতো এত শক্তিশালী একটা বিষয়, যা বাস্তব জীবনে আর সাহিত্যে এত স্পষ্টভাবে দেখা যায়, সেটা নাকি প্রথাগত মনোবিজ্ঞানের পাঠ্যপুস্তকে তেমন গুরুত্ব পায়নি। এর কারণ কি হতে পারে? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। একটা সম্ভাব্য কারণ হতে পারে যে এই ধরনের জটিল পক্ষপাত ল্যাবরেটরিতে সাধারণ পরীক্ষায় সহজে রিপিট করা বা মাপা একটু কঠিন। মনোবিজ্ঞান অনেক সময় খুব কন্ট্রোলড পরিবেশে করা পরীক্ষার ওপর বেশি নির্ভর করে। আচ্ছা, কিন্তু অর্থনীতিবিদরা এই ধারণাটিকে ঠিকই গুরুত্ব দিয়েছেন। তারা একে চেনেন এজেন্সি কস্ট নামে। এদের বলা হয় এজেন্ট। আরেকজন ব্যক্তি বা গোষ্ঠীর, যেমন মালিক বা শেয়ার হোল্ডার, এদের বলা হয় প্রিন্সিপাল। হয়ে কাজ করে, তখন তাদের স্বার্থ সবসময় এক থাকে না। এটা তো ঠিক। এজেন্ট হয়তো নিজের স্বার্থ আগে দেখবে, বেশি বেতন, কম খাটুনি, নিজের সুবিধা, যা প্রিন্সিপালের জন্য ক্ষতিকর হতে পারে, মানে কোম্পানির লাভের ক্ষতি হতে পারে। এই স্বার্থের অমিলের কারণে যে সমস্যা, অদক্ষতা বা ক্ষতি হয়, সেটাই হলো এজেন্সি কস্ট। বুঝলাম। অর্থনীতিবিদরা জানেন যে মালিকরা সবসময় কর্মীদের কাছে কিছুটা ঠকেন বা হারান,
কারণ কর্মীরা স্বাভাবিকভাবেই নিজেদের দিকটা আগে ভাবেন। এর প্রতিকার কি তাহলে? অর্থনীতিবিদরা এর প্রতিকার হিসেবে কঠোর ইন্টারনাল অডিট সিস্টেমের কথা বলেন। নিয়ম ভাঙলে দোষীদের কঠিন শাস্তির ব্যবস্থা, অসদাচরণ কমানোর জন্য নির্দিষ্ট কাজের রুটিন তৈরি করা আর ক্যাশ রেজিস্টারের মতো টেকনোলজির ব্যবহার এসবের কথা বলেন। আর কর্মীদের দিক থেকে? হ্যাঁ, উল্টো দিক থেকে দেখলে কর্মীদের দিক থেকে মালিকের নিজের ইনসেন্টিভ কস্ট বায়াসে যেমন সর্বোচ্চ মুনাফার লোভ কারণে কর্মীরা শোষিত হতে পারেন, যেমন অতিরিক্ত খাটুনি করানো বা কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাব, যাকে বলে সোয়েট শপ। এর প্রতিকার? এর প্রতিকার হিসেবে আসে শ্রমিক ইউনিয়নের চাপ এবং সরকারি নিয়মকানুন, যেমন ন্যূনতম মজুরি আইন বা কর্মক্ষেত্রের নিরাপত্তা বিধি। মানে দুই দিক থেকেই ব্যালেন্স দরকার। তাহলে এই আলোচনা থেকে একটা সাধারণ সিদ্ধান্তে আসা যায় যে সেলস টিম শুধুমাত্র কমিশনের ওপর নির্ভর করে চলে তাদের সম্পূর্ণ নৈতিক রাখাটা বেশ চ্যালেঞ্জিং। খুব কঠিন। যদিও খরচের তুলনায় তারা হয়তো বেশি আউটপুট দিতে পারে, তাই সেলস টিমের বেতন বা কমিশন কাঠামো তৈরির সময় এফিসিয়েন্সি আর এথিক্সের মধ্যে একটা ভারসাম্য রাখাটা খুব জরুরি এবং কঠিন একটা সিদ্ধান্ত। একদম ঠিক। আর একটু বড় করে দেখলে, মানে ম্যাক্রো লেভেলে, মুক্তবাজার অর্থনীতির সাফল্যের একটা কারণ হল এটা স্বাভাবিকভাবেই ইনসেন্টিভ কস্ট বায়াসের কিছু খারাপ প্রভাবকে কিছুটা হলেও প্রতিরোধ করে। কিভাবে? কারণ এখানে মালিক বা উদ্যোক্তাদের টিকে থাকার জন্য এক কঠিন প্রতিযোগিতার মধ্যে দিয়ে যেতে হয়। লাভ করতে হলে তাদের অপচয় কমাতেই হয় এবং গ্রাহকদের সন্তুষ্ট রাখতে হয়। ঠিক। ফলে তারা দক্ষতা বাড়াতে এবং খরচ কমাতে ন্যাচারালি উৎসাহিত হন। রাষ্ট্রীয় মালিকানাধীন বা মনোপলি প্রতিষ্ঠানে এই ধরনের চাপ অনেক কম থাকে, ফলে সেখানে অদক্ষতা বা পক্ষপাতের সুযোগ অনেক বেশি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষ প্রায় সব সিস্টেমকেই নিজের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করে, যাকে বলে গেমিং দ্য সিস্টেম। হ্যাঁ, এটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি। মানুষ দারুণ বুদ্ধি খাটিয়ে সিস্টেমের নিয়মকানুন বা ফাঁকফোকর খুঁজে বের করে নিজেদের সুবিধা আদায় করে নেয়, এমনকি যদি তাতে সিস্টেমের মূল উদ্দেশ্যই নষ্ট হয় বা অন্যের ক্ষতি হয়। একদম। তাই যে কোনো নিয়ম বা সিস্টেম ডিজাইন করার সময় এই গেমিংয়ের সম্ভাবনা মাথায় রেখে কিছু অ্যান্টি গেমিং বৈশিষ্ট্য বা প্রতিরোধ ব্যবস্থা রাখাটা খুব জরুরি। এই প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ উপদেশ মনে পড়ছে। কি? এমন কোনো কিছুর জন্য পুরস্কৃত করা উচিত নয় যা খুব সহজে নকল বা জাল করা যায়। এক্সেলেন্ট পয়েন্ট। হ্যাঁ, যেমন যদি কোনো পরীক্ষার স্কোর বা রিপোর্টের সংখ্যার উপর ভিত্তি করে বড় পুরস্কার দেওয়া হয়, আর সেই স্কোর বা সংখ্যা যদি সহজেই ম্যানিপুলেট করা যায়, তাহলে মানুষ আসল কাজের চেয়ে স্কোর বাড়ানোর দিকেই বেশি মনোযোগ দেবে, কোয়ালিটি বাদ দিয়ে কোয়ান্টিটির পেছনে ছুটবে। ঠিক। দুঃখজনকভাবে আমাদের আইন প্রণেতা বা বিচারকরাও অনেক সময় এই সাধারণ জ্ঞানটা উপেক্ষা করেন। ফলে সমাজে আচরণ এবং দক্ষতার মানের অবনতি ঘটে এবং অনেক অন্যায্য খরচ বাড়ে। আমরা মূলত আর্থিক পুরস্কার নিয়ে এতক্ষণ কথা বললাম, কিন্তু অর্থ ছাড়াও তো অন্য অনেক কিছুই পুরস্কার হিসেবে কাজ করে, তাই না? অবশ্যই। আধুনিক সভ্যতায় অর্থ নিঃসন্দেহে একটা প্রধান চালিকা শক্তি। মানে মানি ইজ এ বিগ মোটিভেটর। ঠিক যেমন একটা বানরকে ট্রেনিং দিয়ে কলার বিনিময়ে একটা মূল্যহীন ধাতব টোকেন সংগ্রহ করতে শেখানো যায়, মানুষও তেমনি অর্থের জন্য বহু কষ্টকর বা অপছন্দের কাজ করে। কারণ অর্থ দিয়ে শুধু খাবার বা আশ্রয় নয়, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন এবং সামাজিক মর্যাদাও কেনা যায়। এমনকি অনেক ধনী ব্যক্তি যাদের আর টাকার কোনো দরকার নেই, তারাও অভ্যাসবশত আরও বেশি অর্থ উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করে চলেন। একটা হ্যাবিট হয়ে যায়। কিন্তু আপনি ঠিকই বলেছেন, অর্থই সব নয়। না, একদমই নয়। মানুষ তো যৌনতা, ভালোবাসা, বন্ধুত্ব, সামাজিক সম্মান, ক্ষমতা, জ্ঞান অর্জন, এই সব কিছুর জন্য নিজেদের আচরণ আর চিন্তাভাবনা পরিবর্তন করে। এগুলো শক্তিশালী ইনসেন্টিভ বা রিওয়ার্ড। একদম। আর এই পুরস্কারের ক্ষমতার একটা খুব সহজ কিন্তু দারুণ কার্যকর প্রয়োগ হল গ্র্যানির নিয়ম। গ্র্যানির নিয়ম মানে দাদি নানির নিয়ম, এটা কি? হ্যাঁ, নিয়মটা খুব সাধারণ, যা অনেক মা-বাবা বা দাদি-নানিরা ব্যবহার করেন। বাচ্চাদের বলা হয়, আগে তোমার প্লেটের সবজি বা গাজর শেষ করো, তারপর তুমি ডেজার্ট বা আইসক্রিম পাবে। ও আচ্ছা, এটা তো পরিচিত দৃশ্য। ঠিক। অর্থাৎ একটা কম পছন্দের কিন্তু জরুরি কাজ আগে করতে হবে, তারপর পছন্দের কাজটা বা পুরস্কারটা পাওয়া যাবে। এটার ব্যবসায়িক বা ব্যক্তিগত প্রয়োগ কি? ব্যবসায়িক জগতে এর প্রয়োগ হলো, ধরুন ম্যানেজার বা কর্মীদের নিজেদের অপ্রিয় কিন্তু জরুরি কাজগুলো, যেমন বোরিং রিপোর্ট লেখা বা কোনো কঠিন ক্লায়েন্টের সাথে কথা বলা,
এগুলো দিনের শুরুতে বা আগে শেষ করতে উৎসাহিত করা হয়। তারপর তারপর তারা নিজেদের পছন্দের বা কম জরুরি কাজগুলো করার সুযোগ পান। এটা নিজের আচরণ নিয়ন্ত্রণ করার জন্য, বিশেষ করে আলস্য বা প্রোক্রাস্টিনেশন কাটানোর জন্য খুবই কার্যকর একটা কৌশল। ইন্টারেস্টিং। এমনকি যদি পুরস্কারটা, যেমন পছন্দের কাজটা করা বা একটু ব্রেক নেওয়া, আপনার হাতে আগে থেকেই থাকে, তাও এই নিয়ম মেনে চললে উপকার পাওয়া যায়। সেলফ ডিসিপ্লিনের জন্য ভালো। দৈনন্দিন জীবনে আমরা সবাই এটা ব্যবহার করতে পারি তাহলে? অবশ্যই। আর স্কিনারের শিক্ষা অনুযায়ী যেহেতু তাৎক্ষণিক পুরস্কার সবচেয়ে ভালো কাজ করে, তাই এই নিয়মটা প্রতিদিনকার ছোট ছোট কাজের ক্ষেত্রে প্রয়োগ করার উপর জোর দেওয়া হয়। মানে কাজ শেষ, সাথে সাথে রিওয়ার্ড। পুরস্কারের কথা তো অনেক হলো, এবার একটু শাস্তির প্রসঙ্গে আসি। শাস্তিও তো আচরণ না চিন্তাভাবনাকে প্রভাবিত করে, তাই না? অবশ্যই করে। শাস্তিও খুব শক্তিশালী প্রভাব ফেলে, যদিও এর প্রভাব পুরস্কারের মতো সবসময় নমনীয় বা বহুমুখী হয় না। মানে পুরস্কার দিয়ে নতুন আচরণ তৈরি করা বা উৎসাহিত করা সহজ, আর শাস্তি মূলত অবাঞ্ছিত আচরণকে দমন করার জন্য বা বন্ধ করার জন্য ব্যবহৃত হয়। প্রিভেনশন আর কি। এর কিছু উদাহরণ দেবেন? যেমন ধরুন, আমেরিকায় একটা সময় ছিল যখন কোম্পানিগুলো নিজেদের মধ্যে গোপনে আতাত করে পণ্যের দাম ঠিক করত, মানে প্রাইস ফিক্সিং। তখন এর শাস্তি ছিল খুবই সামান্য, মূলত কিছু ফাইন। ফলে এই আচরণটা বেশ কমন ছিল। আচ্ছা। কিন্তু যখন আইন চেঞ্জ করে এর জন্য জেল হওয়ার বিধান করা হলো, আর কয়েকজন নামকরা বিজনেসম্যানকে সত্যিই জেলে পাঠানো হলো, তখন এই অবৈধ আচরণ নাটকীয়ভাবে কমে গেল। মানে শাস্তির ভয়টা কাজ করল। হ্যাঁ, শাস্তির কঠোরতা আর উদাহরণ স্থাপন করাটা এখানে বড় পরিবর্তন এনেছিল। একইভাবে মিলিটারিতে ডিসিপ্লিন বজায় রাখতে বা আচরণে দ্রুত পরিবর্তন আনতে ইতিহাসে প্রায়শই চরম শাস্তি ব্যবহার করা হয়েছে। যেমন জুলিয়াস সিজারের সময়ের এক ইউরোপীয় উপজাতির নিয়ম ছিল, যুদ্ধের জন্য ডাক দেওয়ার পর যে যোদ্ধা সবার শেষে এসে পৌঁছাত তাকে সবার সামনে হত্যা করা হতো। বাপরে! অথবা জর্জ ওয়াশিংটন, যিনি আমেরিকান স্বাধীনতা যুদ্ধের সময় পলাতক সৈন্যদের অন্যদের শিক্ষা দেওয়ার জন্য ফাঁসিতে ঝুলিয়েছিলেন। শাস্তির ভয় বা কঠোর পরিণতির উদাহরণ এখানে আচরণ নিয়ন্ত্রণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তাহলে আজকের এই আলোচনা থেকে এটা বেশ স্পষ্ট যে পুরস্কার এবং শাস্তি, এই দুটো জিনিসের শক্তি আমাদের ধারণার চেয়ে অনেক বেশি, প্রায় সবখানেই এর প্রভাব। একদম। আমরা দেখলাম কিভাবে ফেডেক্স বা জেরক্সের মতো কোম্পানি ইনসেন্টিভের সঠিক বা ভুল ব্যবহারের মাধ্যমে প্রভাবিত হয়েছে। আমরা ইনসেন্টিভ কস্ট বায়াস এর মতো একটা গুরুত্বপূর্ণ মানসিক প্রবণতা সম্পর্কে জানলাম। অ্যাকাউন্টিং সিস্টেম, ক্যাশ রেজিস্টার বা চুক্তির শর্তাবলী কতটা প্রভাব ফেলতে পারে। আবার ম্যান উইথ আ হ্যামার প্রবণতা বা গ্র্যানির নিয়মের মতো বিষয়গুলো আমাদের রোজকার সিদ্ধান্ত গ্রহণ বা আচরণ নিয়ন্ত্রণে বেশ প্রাসঙ্গিক। ঠিক। এই আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। বলো। আমরা দেখলাম যে পুরস্কার ব্যবস্থা কতটা শক্তিশালী এবং মানুষ জেনে বা না জেনে সিস্টেমকে নিজের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করে, মানে গেমিং করে। হ্যাঁ, করে। তাহলে প্রশ্ন হলো, আমরা ব্যক্তি হিসাবে আমাদের নিজেদের জীবনের সিস্টেমগুলো, যেমন আমাদের কাজের অভ্যাস, নতুন কিছু শেখার প্রক্রিয়া, স্বাস্থ্যকর জীবনযাপন বা যে কোনো ভালো অভ্যাস গড়ে তোলার চেষ্টা, এগুলোকে কিভাবে আরও ভালোভাবে ডিজাইন করতে পারি? ইন্টারেস্টিং প্রশ্ন। কিভাবে আমরা আমাদের নিজেদের পুরস্কার ব্যবস্থাকে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলের সাথে আরও নিখুঁতভাবে মেলাতে পারি, আর সবচেয়ে বড় কথা, আমরা কিভাবে আমাদের নিজেদের অবচেতন পক্ষপাতগুলো, যেমন ধরুন ইনসেন্টিভ কজড বায়াস, এগুলো সম্পর্কে সচেতন হতে পারি এবং সেগুলোকে সামলানোর চেষ্টা করতে পারি। এই প্রশ্নগুলো নিয়ে নিজে নিজে ভাবলে হয়তো আমরা আমাদের লক্ষ্য অর্জনে আরও কার্যকর হতে পারব, নিজেদেরকেই আরও ভালোভাবে বুঝতে পারব। চমৎকার একটা চিন্তার খোরাক দিলেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।